আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। সবাইকে ক্যামকাটের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা কার্বো অ্যানায়নের স্থায়িত্ব ও সক্রিয়তার ক্রম আমরা কিভাবে খুব সহজে বের করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব। দেখো, কার্বো অ্যানায়ন এর স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রমটা যদি বের করতে চাও তার আগে বোঝা লাগবে যে কার্বো অ্যানায়ন জিনিসটা কি। কার্বো অ্যানায়ন খুব সহজ। কার্বো মানে হচ্ছে, মনে রাখবা যে কার্বন বুঝাইছে। অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। এখন এই কার্বো অ্যানায়নটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখি। সাপোজ তোমার কাছে আছে CH3, CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথেন। তাহলে ইথেনটাকে আমি একটু এইভাবে লিখি, CH3, তারপরে হচ্ছে CH2, লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। কারণ এটাকে দেখো, বেসিক্যালি এই ইথেনটাকে আমরা এইভাবে লিখি না, এই যে 3 হাতে 3টা হাইড্রোজেন দাও, আর এখানে একটা হাত কার্বনের সাথে, কার্বনের বাকি 3টা হাত, এই যে 1 2 3। তো আমি যেটা বুঝাইলাম, এখানে আছে CH3, এই যে CH3, CH2, এই যে উপর নিচ, এই যে CH2, আর এই যে H, এই যে H, এই কার্বনের সাথে যে H আছে ওটার কথা বলতেছি। তাহলে কার্বো অ্যানয়নটা কিভাবে তৈরি হয় সেটা দেখো। দেখো ভাইয়া, কার্বো অ্যানয়নটা, এই যে ইথেনটা আছে না, দেখো কি হয় ব্যাপারটা। ধরো কোনো এক কারণে যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে, এখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার হচ্ছে, তাই তো? এই যে কোনো একটা কারণে, ঠিক আছে, কোনো একটা কারণে এই বন্ধনটা ভেঙে গেছে। আগে তারা খুব সুখে শান্তিতে জীবনযাপন করছিল, কার্বন আর হাইড্রোজেন। থার্ড পারসন এসে এই সম্পর্কটাকে ভাঙিয়ে দিছে। তো ভাঙিয়ে দেওয়ার কারণে কি হয়েছে? ভাঙিয়ে দেওয়ার কারণে কি হয়েছে দেখো, এই এক জোড়া ইলেকট্রন কি করবে, একজন নিজের কাছে নিয়ে যাবে। কিভাবে দেখো, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি? কার্বনের। তাহলে কার্বন কি করছে, যে এক জোড়া ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে নিছে এই বন্ধনটা ভাঙার পরে, ঠিক আছে? তাহলে ব্যাপারটা যেটা হইলো, যে CH3, CH2, তারপরে ইলেকট্রন যেহেতু এখন কার্বনের হাতে, তাহলে এখানে একটা কি আসবে, নেগেটিভ চার্জ আসবে, কারণ ইলেকট্রনগুলো তার হাতে, তাহলে সে এখন কি হবে, নেগেটিভ চার্জ। যেহেতু এই এক জোড়া ইলেকট্রন কার্বন নিজের দিকে নিয়ে নিছে, পুরোপুরি নিজের দিকে নিয়ে নিছে, তাই এখন হাইড্রোজেনের কাছে কি আর কোনো ইলেকট্রন আছে? বা হাইড্রোজেনের কাছে এখন ইলেকট্রন কি থাকবে? থাকবে না। তাহলে হাইড্রোজেনের কাছে কি হবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে। ঘাটতি যেহেতু আছে, তাহলে এটা কি হবে, পজিটিভ চার্জ। এই যে, তাহলে এই যে এই বন্ডটা ভেঙে দুইটা ইলেকট্রন বা এক জোড়া ইলেকট্রন কার্বনের দিকে নিয়ে আসছে, তাই এটা নেগেটিভ চার্জ। আর যেহেতু হাইড্রোজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি বা ইলেকট্রন কমে গেছে বা নাই, তাই এখানে H+। বুঝতে পারছি? এই যে এই অবস্থাটা যখন তৈরি হইলো, এটাকে আমরা বলতেছি কার্বো অ্যানায়ন। এই যে এখানে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে নেগেটিভ চার্জ অ্যাড হওয়া, এই ঘটনাটাকে বলতেছি কার্বো কি, অ্যানায়ন। বুঝতে পারছো? এটার নাম কি, কার্বো অ্যানায়ন। দেখো, কার্বনের উপরে কি, নেগেটিভ চার্জ। দেখো, যখন এখানে কার্বন নিজের দিকে নিয়ে নেবে, তখন ব্যাপারটা এরকম হবে না? এই যে CH, H, H, এই যে কার্বন H, H, তাহলে এই যে, আর এখানে H+, আর এখানে এই যে ইলেকট্রনগুলো ওর কাছে নিয়ে গেছো, তাই কি হবে, এর উপরে একটা নেগেটিভ চার্জ হবে। তাহলে এই অংশটাকে আমরা বলতেছি কি, কার্বো অ্যানায়ন। ঠিক আছে? এই ঘটনার কারণে এখানে যেই জিনিসটা তৈরি হইলো, এই যে এটাকে বলতেছি কি, কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন। তাহলে বুঝছো যে কার্বো অ্যানায়নগুলো কিভাবে সৃষ্টি হয়? কার্বো অ্যানায়ন। তাহলে আশা করি বুঝতে পারছি যে কার্বো অ্যানায়নটা আসলে কিভাবে সৃষ্টি হইলো। এখন আমরা যেটা দেখব, কার্বো অ্যানায়নের কি, সক্রিয়তা এবং স্থিতিশীলতা। তাহলে চলো দেখে আসি। তাহলে আমরা দেখো, এখানে লিখি CH3, কার্বনের উপর নেগেটিভ চার্জ। তারপরে হচ্ছে CH2, CH3, এই কার্বনের উপর নেগেটিভ চার্জ। তারপরে এখানে CH, এখানে CH3, এখানেও CH3, কার্বনের উপর কি, নেগেটিভ চার্জ। তারপরে এখানে কার্বন CH3, 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 এই কার্বনের উপরও কি, নেগেটিভ চার্জ। ওকে, তাহলে এই যে এখানে কি লিখছে বলতো, এখানে অ্যানায়ন লিখছে, আর কিছু না। কি লিখছে, কার্বো অ্যানায়ন। এই যে এটা একটা কার্বো অ্যানায়ন, এটা একটা কার্বো অ্যানায়ন, এটা একটা কার্বো অ্যানায়ন, এটা একটা কার্বো অ্যানায়ন। ওকে, তাহলে এই যে কার্বো অ্যানায়নগুলো লিখছে না, এটা হচ্ছে ধরো মিথাইল মূলক, এত মিথাইল। আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন। কেন বলো তো, এটা 1 ডিগ্রি কেন কার্বো অ্যানায়ন বলো? কারণ হচ্ছে এই যে কার্বো অ্যানায়নটা, এটার সাথে একটা মিথাইল মূলক দেয়া আছে। এই কার্বো অ্যানায়নের সাথে একটা মিথাইল মূলক, তাই এটা 1 ডিগ্রি।
এই কার্বো অ্যানায়নের সাথে 2টা মিথাইল মূলক, তাই এটা 2 ডিগ্রি। এই কার্বো অ্যানায়নের সাথে 3টা মিথাইল মূলক, তাই সেটা কি হবে 3 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমরা মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চিনে ফেললাম। এখন এটার কি করব, সক্রিয়তার ক্রমটা বের করব। ঠিক আছে, সক্রিয়তার ক্রমটা বের করব, মানে কে বেশি সক্রিয় এই চারটার মধ্যে। তোমাকে একটা জিনিস বলে দেই, এটা তো তুমি হয়তো জানো যে CH3টা কে আমরা কি বলি, ইলেকট্রন দাতা। ইলেকট্রন কি দাতা, যে ইলেকট্রন কি করে দেয়, যে কি করে ইলেকট্রন দেয়। তাহলে দেখো এর সাথে কেউ নাই, একে কি কেউ ইলেকট্রন দিচ্ছে, দিচ্ছে না। এর সাথে CH3 আছে, তার মানে সে ইলেকট্রন দিচ্ছে। বাট একটা মজার বিষয় দেখো, ওর কিন্তু নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ থাকা মানে কি, থাকা মানে তার কাছে অলরেডি ইলেকট্রন আছে, এ জোর করে আরো দিছে। এই দুজন মিলে জোর করে আরো বেশি দিছে, এখানে তিনজন মিলে একটার আরো বেশি ইলেকট্রন দিচ্ছে। মানে ব্যাপারটা এরকম, ইলেকট্রন মানে ধরো ইলেকট্রনটা খাবার, ঠিক আছে, ও অলরেডি খাবার খাইছে, তার কাছে খাবার আছে, ওরা যাইতা জুইতা ওরে খাবার দিচ্ছে, ও দিচ্ছে ও দিচ্ছে ও দিচ্ছে, মানে ঠেসা ঠুসা দিচ্ছে ওরে খাবার। তাহলে একটা জিনিস তুমি ভালো করে বুঝো, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ কম, এখানে বেশি, এখানে আরো বেশি। এখানে নেগেটিভের চার্জের পরিমাণ কি সব থেকে বেশি। নেগেটিভ চার্জের পরিমাণ বেশি মানে কি, মানে পজিটিভের ঘাটতি। পজিটিভের কি ঘাটতি, এখানে কি তোমার পজিটিভের কি ঘাটতি। কার্বোক্যাটায়ন যখন আমি পড়াচ্ছিলাম, তোমাদের কার্বোক্যাটায়ন পড়াইছি, তোমরা হয়তো ওই ভিডিওটা দেখছো, ওখানে আমি ঘাটতি বানানটা ভুল লিখছিলাম। আমি টটাকে এখানে লিখছি, তটাকে এখানে লিখছি। যাই হোক, আমি পরে কমেন্টে লিখে দিছিলাম যে হচ্ছে আমি ভুল করে ঘাটতি বানানটা ভুল করেছি। যাই হোক, এবার সঠিক লিখছি। ওকে, তাহলে যেখানে ছিলাম যে এখানে হচ্ছে ইলেকট্রন সব এও দিচ্ছে এও দিচ্ছে এও দিচ্ছে, তার মানে কি ইলেকট্রন যেহেতু দিচ্ছে, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, আর ওর আগে থেকে নেগেটিভ আছে, মানে ঠুইসা ঠুইসা ইলেকট্রন দিচ্ছে, তার মানে কি নেগেটিভের পরিমাণ এখানে বেশি এবং পজিটিভের পরিমাণ কি কম। যেহেতু এখানে পজিটিভের পরিমাণ কম, সে কি চাইবে, সে পজিটিভ চাবে। পজিটিভ চাইতে হলে তার কি করা লাগবে, বিক্রিয়া করা লাগবে। আর বিক্রিয়া করার প্রবণতা এই চারটার মধ্যে সব থেকে বেশি ওর, কারণ ওর অলরেডি অনেক নেগেটিভ হয়ে গেছে, এখন তার আরো পজিটিভ লাগবে, এবং পজিটিভের জন্য কি তার বেশি বেশি বিক্রিয়া করা লাগবে। আর বেশি বেশি বিক্রিয়া কারা করে, যারা বেশি সক্রিয়। তাহলে এই চারটার মধ্যে সব থেকে বেশি সক্রিয় হবে ও, এরপরে ও, এরপরে ও, এরপরে ও। বুঝতে পারছি? তাহলে এই চারটার তুলনায় যেহেতু এইটার পজিটিভ ঘাটতি সব থেকে কম এবং নেগেটিভের পরিমাণ সব থেকে বেশি, নেগেটিভের পরিমাণ সব থেকে বেশি, তাই পজিটিভের অনেক ঘাটতি। তাহলে তার পজিটিভ আয়ন লাগবে ব্যালেন্স করার জন্য, তাই তার কি করা লাগবে, বেশি বেশি বিক্রিয়া করা লাগবে। আর তার কি সব থেকে কম বিক্রিয়া করা লাগবে, কেন, কারণ তো তার নেগেটিভ চার্জ আছে অল্প, তাই না, তার এখন পজিটিভও লাগবে অল্প, রাইট, নেগেটিভ আছে অল্প, তাই পজিটিভ অল্প, তার বিক্রিয়া করাও লাগবে কম। ঠিক আছে, তাহলে এই চারটার মধ্যে সব থেকে বেশি বিক্রিয়া করা লাগবে ওর, কারণ ওর নেগেটিভের পরিমাণ বেশি, পজিটিভের পরিমাণ অনেক কম, তাই এর কি করা লাগবে, বিক্রিয়া বেশি করা লাগবে, তাই সক্রিয়তার দিক থেকে সব থেকে বেশি সক্রিয়কে ও। তাহলে এটা ছিল আমাদের সক্রিয়তার ক্রম। সক্রিয়তার কি ক্রম, তাহলে সক্রিয়তার দিক থেকে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। সক্রিয়তার দিক থেকে সব থেকে বেশি সক্রিয়কে 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। ঠিক আছে, তাহলে আশা করি আমরা সক্রিয়তার ক্রমটা বুঝতে পেরেছি। এখন যদি জিজ্ঞেস করে এই চারটার মধ্যে কোনটা বেশি স্থায়িত্ব কার বেশি, বা কোনটা বেশি স্থিতিশীল, তাহলে কোনটা আনসার হবে, দেখো গত ক্লাসে লেখাই দিয়েছিলাম না যে সক্রিয়তার সাথে স্থিতিশীলতা বা স্থায়িত্বতা কি ব্যস্তানুপাতিক, এই যে, তাহলে এখানে সব থেকে বেশি স্থিতিশীল কে হবে, বলো, সব থেকে বেশি স্থিতিশীল কে হবে ও, রাইট, বুঝাও যাচ্ছে। দেখো আমি তোমাকে এমনিও লজিক্যালি বুঝাই দিই, ও সব থেকে বেশি কম স্থিতিশীল হবে, মানে ও সব থেকে কম স্থিতিশীল হবে, আর ও সব থেকে বেশি স্থিতিশীল হবে। বেশি কেন বলি, কারণ এ অলরেডি পেট ফুলা, ওর খাইতে খাইতে, মানে ইলেকট্রন ধরো খাবার, তাহলে খাইতে খাইতে পেট ফুলা, ও খাওয়াচ্ছে ও খাচ্ছে ও খাওয়াচ্ছে, খাওয়ায় পেটটা আরো মোটা করে দিছে, এমনকি সে দাঁড়াতে পারবে বা চলতে পারবে ঠিক মতো না, তাইলে তার স্থিতিশীলতা কম, তার স্থায়িত্ব কি হবে, কম হবে। আর ওকে তো ও যতটুকু খাইছে তার জন্য যথেষ্ট, তাকে আর কেউ খাবার দিচ্ছে না, তার পেট ভরে গেছে, রাইট, তাহলে সে এখন তার যতটুকু খাদ্য দরকার সে ততটুকু খাদ্যই খাইছে, এখন সে দাঁড়ায় আছে স্ট্রং, রাইট, তাহলে তার স্থিতিশীলতা কি হবে, সব থেকে বেশি হবে, এবং তার স্থায়িত্ব কি হবে, বেশি হবে। আর তার স্থিতিশীলতা সব থেকে কি হবে, কম হবে, কারণ সে অলরেডি মোটা হয়ে গেছে অনেক বেশি। বুঝতে পারছি? তাহলে এর আশা করি আমরা বুঝতে পারছি যে কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম আমরা কিভাবে বের করলাম, কার্বো অ্যানায়নের স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রমটাও কিভাবে আমরা বের করলাম। ওকে, তাহলে এখান থেকে কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারবো কি পারবো না, ইনশাআল্লাহ পারবো। তাহলে একটি ক্লাসের মাধ্যমে কার্বো অ্যানায়নের সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার ক্রম আমাদের
শেষ। গত ক্লাসে আমরা কার্বো ক্যাটায়ন দেখেছিলাম, আজকে আমরা কার্বো অ্যানায়ন দেখে ফেললাম। ওকে, তাহলে আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিও। ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।